গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় রাশিয়ার এক ভয়ঙ্কর ও নির্জন জেলখানায়। সেখানে আমরা দেখতে পাই লম্বা চুল আর ঘন দাড়িওয়ালা এক মানুষকে, যার নাম ইউরি বয়কা। একসময় যে বয়কা আন্ডারগ্রাউন্ড ফাইটিং ওয়ার্ল্ডের কিংবদন্তি ছিল, সে আজ এক সাধারণ কয়েদির মতো জীবনযাপন করছে। যে মানুষটা একসময় ফাইটিং এ নামার পর বিপক্ষ দলের মনে ভয়ের সৃষ্টি করত, সেই মানুষটা এখন জেলখানায় থেকে সেখানকার বাথরুম পরিষ্কার করছে। কিন্তু কেন? এটা জানতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। সময়টা বয়কার বেশ ভালোই চলছিল, তবে একদিন একটা রিং ফাইটে বয়কা হাঁটুতে মারাত্মক আঘাত পাওয়ার পর সে পঙ্গু হয়ে হেরে যায়। আর সেই একটি হার তার কাছ থেকে তার খ্যাতি, পরিচয় এবং সমস্ত সম্মান এক নিমিষেই কেড়ে নেয়। এরপর অন্যদিকে আমাদের জেলের ভেতরে আরও একটা ফাইট সিন দেখানো হয়, যেখানে সেখানকার সব থেকে শক্তিশালী এবং কুখ্যাত ফাইটার সাইকোপ এক অন্য প্রফেশনাল ফাইটারের সঙ্গে ফাইটিং টুর্নামেন্ট করছিল। আর এই ফাইটিংগুলো উপভোগ করছিল পাশে দাঁড়িয়ে থাকা জেলের বাকি কয়েদিরা। কিছুক্ষণ পর জানা যায় এই ফাইটিংটা পরিচালনা করছে গাগা নামের এক ভদ্রলোক। এইদিকে ফাইটিং চলার এক পর্যায়ে সাইকোপ নামের সেই বিশালদেহী কয়েদি বিপক্ষ ফাইটারকে পিটিয়ে ম্যাচটি জিতে নেয়। দেখা যায় এই লড়াইটা শেষ হওয়ার পর গাগা বয়কার কাছে আসে। গাগা বয়কাকে বলে, একটা সময় ছিল যখন তোমার ফাইটের উপর বাজি ধরে আমি প্রচুর টাকা কামিয়েছি, তাই পঙ্গু হলেও তোমার প্রতি আমার কিছুটা দয়া আছে। আমি তোমাকে অন্য একটা সহজ জেলে পাঠাতে পারি, যেখানে তোমাকে রিংয়ে লড়তে হবে না, বরং তুমি নিশ্চিন্তে লাইব্রেরিতে কাজ করতে পারো। কিন্তু সিংহের রক্ত যার গায়ে বলছে সে কি দয়া ভিক্ষা করে? বয়কা সোজাসুজি গাগার প্রস্তাব প্রত্যাখ্যান করে গর্জন করে বলে ওঠে, আমার লাইব্রেরির কোনো দয়ার প্রয়োজন নেই। আমি সাইকোপের সাথে লড়াই করতে চাই এবং ওকে হারিয়ে আমার হারিয়ে যাওয়া খ্যাতি আর সম্মান ফিরিয়ে আনতে চাই। এইটা শুনে গাগা হাসি দিয়ে বলে, তোমার এই ভাঙা হাঁটু নিয়ে সাইকোপকে হারানো একেবারেই অসম্ভব। এই বলে গাগা সেখান থেকে চলে যায়। কিন্তু গাগার বলা কথা বয়কাকে থামাতে পারেনি। সবার চোখের আড়ালে জেলের স্বেচ্ছেতে সেলে রাত জেগে শুরু হয় বয়কার অমানসিক শারীরিক অনুশীলন। ভাঙা হাঁটুতে তোয়ালে পেঁচিয়ে যন্ত্রণায় চিৎকার আটকে সে প্রতিদিন ডাবল পুশ আপ, স্কোয়াট এবং ট্রাইসেপ প্রেস দেওয়া শুরু করে। জয়ের অদম্য যে তার রক্তে ফের আগের সেই পূর্ণ শক্তি এনে দেয়। ঠিক এই সময়ে কয়েদিদের জন্য এক বিশাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। নিয়ম ছিল অত্যন্ত বিশেষ ও আকর্ষণীয়। যে ফাইটার এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে জেলের সমস্ত অপরাধ থেকে চিরকালের জন্য মুক্তি। বয়কা যখন জানতে পারে এই টুর্নামেন্টে রাশিয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সাইকোপ, তখন সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সরাসরি রিংয়ে সাইকোপকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সবাই ভেবেছিল পঙ্গু বয়কাকে সাইকোপ চোখের পলকেই পিষে ফেলবে, কিন্তু ফাইট শুরু হতেই বয়কার ক্ষিপ্র গতি আর টেকনিক্যাল স্ট্রাইকিং এর সামনে সাইকোপ দাঁড়াতেই পারেনি। বয়কা তার বিখ্যাত 360 ডিগ্রি স্পিনিং কিক মেরে মাত্র কয়েক মিনিটে সাইকোপকে নকআউট করে দেয়। বয়কার এই অভাবনীয় জয় দেখে গাগা বাধ্য হয় আন্তর্জাতিক টুর্নামেন্টে সাইকোপের বদলে বয়কাকে রাশিয়ার অফিসিয়াল ফাইটার হিসেবে পাঠাতে। এরপর বিজয়ের টিকিট হাতে পেয়ে পরের দিন ওই বয়কাকে পাঠানো হয় জর্জিয়ার বিখ্যাত ভয়ঙ্কর গর্ডন প্রিজনে। নতুন কারাগারে পৌঁছানোর পর প্রতিটি ফাইটার বুঝতে পারে যে এটি কোনো সাধারণ জেল নয়, বরং কসাইখানা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত, আমেরিকা, ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া, ক্রোয়েশিয়া আর উত্তর কোরিয়ার মতো দেশ থেকে আসা সেরা কিলিং মেশিনদের এখানে একত্র করা হয়েছে। এই জেলের ওয়ার্ডেন ছিলেন অত্যন্ত নির্মম, কঠোর এবং চতুর মেজাজের এক মানুষ। দেখা যায় বয়কা সহ সব ফাইটাররা যখন রিংয়ে ঢোকে, তখন টার্বো নামের এক বাচাল ও সাহসী আমেরিকান কয়েদি ওয়ার্ডেনের অমানবিক আদেশের প্রতিবাদ করে তর্কে জড়িয়ে পড়ে, যার ফলে ওয়ার্ডেনের সশস্ত্র গার্ডরা মুহূর্তের মধ্যে টার্বোকে ধরে রড দিয়ে মারতে মারতে নির্মম শাস্তি দেয়। এরপর ওয়ার্ডেন সবাইকে পরিষ্কারভাবে সতর্ক করে দেয় যে এখানে আমার দেওয়া নিয়মই একমাত্র আইন। এই আইন অমান্য করলে তার পরিণতি হবে মৃত্যু। তবে পরের দিন সকালে ফাইটারদের এক নির্মম বাস্তবতার মুখে পড়তে হয়। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় জেলের বিষাক্ত খনি এলাকায়। ওয়ার্ডেন জানিয়ে দেয় ফাইটিং অনুশীলনের জন্য তাদের দিনে মাত্র 1 ঘন্টা দেওয়া হবে, আর বাকি সমস্ত সময় খনিতে ভারী পাথর কেটে কঠোর পরিশ্রম করতে হবে। এই সিদ্ধান্ত শুনে কয়েদিদের মনে ক্ষোভ জমা হয়, কারণ দিনে শুধুমাত্র 1 ঘন্টা প্র্যাকটিস করে কিভাবে বক্সিং ফাইটের মতো একটা মারাত্মক খেলা জেতা সম্ভব। তবে তাদের এখানে কিছুই করার ছিল না। প্রহরীদের বন্দুকের মুখে সবাই পাথর ভাঙার কাজ শুরু করতে বাধ্য হয়। কাজের সময় আমেরিকান ফাইটার টার্বো বয়কাকে খোঁচা মেরে নানা রকম অশালীন কথা বলে উত্ত্যক্ত করতে থাকে। বয়কা কিছুক্ষণ সহ্য করলেও এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং টার্বোর ওপর চড়া হয়। দুজনের মধ্যে চরম হাতাহাতি শুরু হলে প্রহরীরা এসে কোনো মতে বন্দুক দেখিয়ে তাদের আলাদা করে। ঠিক এই সময়ে বয়কা ও টার্বোর নজর পড়ে ডলার নামের এক রহস্যময় কলম্বিয়ান ফাইটারের ওপর, যেখানে অন্য সমস্ত কয়েদিরা প্রখর রোদে খনিতে পাথর ভেঙে ক্লান্তিতে ঢলে পড়েছিল। সেখানে ডলার ভিআইপি সেটে বসে আরাম করছিল। পরে জেলের ভেতরের খবর
খবর থেকে জানা যায় যে এই টুর্নামেন্টটি আসলে কে জিতবে এটা আগে থেকেই ঠিক করা আছে। জেলের দুর্নীতিগ্রস্ত ওয়ার্ডেন গোপনে ডলারকে শক্তিবর্ধক কেমিক্যাল ও বিষাক্ত স্টেরয়েড ইনজেকশন দিচ্ছিল, যাতে সে লড়াইয়ে নামার আগেই বাকি কয়েদিরা পরিশ্রমে দুর্বল হয়ে পড়ে আর ডলার সহজে এই টুর্নামেন্টটা জিতে যায়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জর্জিয়ার সেই খাঁচায় শুরু হয় কাঙ্ক্ষিত আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্ট। প্রথম রাউন্ডের প্রথম ফাইটে ব্রাজিলের বিপজ্জনক ফাইটার সিলভা তার অসাধারণ অ্যাক্রোব্যাটিক গতি ও ফ্লাইং কিক দেখিয়ে প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে চলে যায়। দ্বিতীয় ফাইটে আমেরিকান ফাইটার টার্বো তার দ্রুততম স্পিড এবং নিখুঁত বক্সিং টেকনিক দিয়ে বিশালদেহী প্রতিপক্ষকে নকআউট করে জয় ছিনিয়ে নেয়। এরপর আসে আমাদের মেইন ক্যারেক্টার বয়কার ম্যাচ। তার মুখোমুখি দাঁড়িয়েছিল ফ্রান্সের শক্তিশালী কিলার ডুপন্ট। ফাইট শুরু হতেই ডুপন্ট তার ভারী স্ট্রিট ফাইটিং শট দিয়ে বয়কার ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। বয়কা শুরুতে শান্ত থেকে তার সব আঘাত ব্লক করতে থাকে এবং ধৈর্য ধরে ডুপেন্টের দুর্বল জায়গা খুঁজতে থাকে। এরপর সঠিক মুহূর্ত আসতেই বয়কা তার মেকানাইজড কাউন্টার অ্যাটাক চালু করে এবং নিখুঁত কিকের আঘাতে ডুপেন্টকে কায়েদ করে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নেয়। পরের ম্যাচে কলম্বিয়ার ডলারও তার স্টেরয়েড শক্তি দেখিয়ে সহজে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায়। কিন্তু এই আলো ঝলমলের রিংয়ের পেছনে লুকিয়েছিল এক অমানবিক ও রক্তাক্ত গোপন সত্য। টুর্নামেন্টে যে ফাইটার হেরে যাচ্ছিল প্রহরীরা তাদের বলছিল তোমাদের নিজ নিজ দেশের জেলে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের জেলের পেছনে নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে মাথায় সোজা গুলি করে হত্যা করা হচ্ছিল। তবে বয়কা বা অন্য ফাইটাররা তখন এই ভয়ঙ্কর চক্রান্তের কথা গুণাক্ষরও জানতো না। তবে তারা জানুক বা না জানুক, তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কিন্তু খুবই দরকার। পরের দিন সকালে খনিতে কাজ করার সময় বয়কা ও টার্বোকে প্রহরীরা একই লোহার শিকল দিয়ে জোড়া বেঁধে দেয়। তবে টার্বো আবারও বয়কার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করলে বয়কা রেগে গিয়ে টার্বোকে আক্রমণ করে এবং খনির ধুলোয় তুমুল মারামারি শুরু হয়। এই জন্য এইবার প্রহরীরা এসে তাদের ধরে সোজা জেলের কাল কোটরিতে বন্দি করে রাখে। সেই অন্ধকার কোটরিতে বসার বা শোয়ার বিন্দুমাত্র জায়গা ছিল না। ঘন্টার পর ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকার কারণে বয়কার হাঁটুর সেই পুরনো মারাত্মক ক্ষত চাঙ্গা হয়ে ওঠে এবং হাঁটুতে তীব্র যন্ত্রণা শুরু হয়। কিছুদিন পর জেলের ভিআইপি লাউঞ্জে বয়কার পুরনো রাশিয়ান প্রমোটার গাগা এবং টার্বোর আমেরিকান ম্যানেজার দেখা করতে আসে। বয়কা ও টার্বো তাদের সমস্ত অমানবিক অত্যাচার, খাটুনি আর খাবারের কষ্টের কথা খুলে বলে, যা শুনে গাগা এবং টার্বোর ম্যানেজার ক্ষিপ্ত হয়ে যখন ওয়ার্ডেনের সাথে কথা বলতে যায় তখন তাদের মুখোমুখি হতে হয় এক ইন্টারন্যাশনাল মাফিয়া ডন রেজোর সাথে। রেজো হাসতে হাসে তাদের সামনে স্পষ্ট করে দেয় যে পুরো টুর্নামেন্টটি তার ইশারায় চলছে। সে ডলারের ওপর বিলিয়ন ডলার বাজি ধরেছে আর বাকি ফাইটারদের দিয়ে খনিতে কঠোর পরিশ্রম করানো হচ্ছে কেবল তাদের শরীর ভেঙে দেওয়ার জন্য, যাতে রেজোর ঠিক করা একমাত্র কয়েদি ডলার অনায়াসে জয়ী হতে পারে। রেজো টাকা আর ক্ষমতার লোভ দেখিয়ে গাগা এবং টার্বোর ম্যানেজারকেও ডলারের জোয়ার ওপর বাজি ধরতে রাজি করিয়ে ফেলে। এদিকে খনির কাজ শেষ করে বয়কা আর টার্বো দিনে মাত্র 1 ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারে 1 ঘন্টার প্র্যাকটিসে এই নরক থেকে বের হওয়া সম্ভব নয়। তাই তারা নিজেদের মধ্যে শত্রুতা বলে হাত মেলায় এবং গভীর বন্ধুত্ব গড়ে তোলে। তারা সিদ্ধান্ত নেয় খনির অমানসিক কাজটাকেই তারা নিজেদের স্পেশাল ট্রেনিং বানিয়ে নেবে। আর যেমন ভাবনা ঠিক তেমন কাজ। ভারী পাথর উঁচু করাকে তারা বডি স্কোয়াড বানায়, হাতুড়ি পেটার কাজকে বাইসেপস বিট বানায় এবং খনির কঠিন পরিবেশে নিজেদের রক্ত জল করে শক্তি বাড়াতে থাকে। একদিন ট্রেনিং করার সময় বয়কার হাঁটুর যন্ত্রণা চরমে উঠলে টার্বো বিষয়টি খেয়াল করে। এই জন্য টার্বো জেলের জঙ্গল থেকে গোপনে ভেষজ লতাপাতা কুড়িয়ে এনে বয়কার হাতে দেয় এবং তাকে বলে হাঁটুতে এটা মালিশ করে কাপড় দিয়ে পেঁচিয়ে দিলে কিছুটা ব্যথা কম হয়ে যাবে। আর এইভাবে তাদের বন্ধুত্বটা আরো গভীর হয়ে যায়। তবে এরই মাঝে টার্বোর বুকের ট্যাটু দেখে বয়কা কারণ জানতে চাইলে টার্বো আবেগঘন গলায় জানায় এই ট্যাটু তার স্ত্রী ও মেয়ের। সে বছরের পর বছর জেলবন্দি। যখন সে তার মেয়েকে শেষবারের মতো দেখেছিল তখন তার বয়স ছিল মাত্র 4 সপ্তাহ। সে তার পরিবারের মুখ দেখতেই এখান থেকে বাঁচতে চায়। টার্বো বয়কাকে জিজ্ঞেস করে তুমি কেন এখান থেকে মুক্ত হতে চাও? এর উত্তরে বয়কা আকাশের দিকে তাকিয়ে বলে ঈশ্বর আমাকে এক বিশেষ ক্ষমতা দিয়েছেন। আমি জানি আমি পৃথিবীর সবচেয়ে নিখুঁত ফাইটার আর আমি চাই পুরো বিশ্বই সত্যিটা জানুক। এভাবে দেখতে দেখতে অবশেষে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের দিন চলে আসে। প্রথম সেমিফাইনালের রিংয়ের এক কোণে দাঁড়িয়েছিল ব্রাজিলের অত্যন্ত দ্রুত, ফ্লেক্সিবল এবং ক্ষিপ্র গতিসম্পন্ন ফাইটার সিলভা আর অন্য কোণে রাশিয়ান টাইগার বয়কা। দেখা যায় রেফারি ফাইট শুরু করার ঘন্টা বাজানোর সাথে সাথেই সিলভা তার ক্ষিপ্র ফাইটিং স্টাইল নিয়ে বয়কার ওপর ঝাঁপিয়ে পড়ে। সিলভার প্রতিটি উড়ন্ত কিক আর ঘূর্ণি শট এতটাই দ্রুত ছিল যে বয়কা অ্যাটাক করার কোনো সুযোগই পাচ্ছিল না। বয়কা যতবার পাঁচ মারতে যাচ্ছিল সিলভা অতি কৌশলে বাধা
বাতাসের মতো ডজ করে সরে যাচ্ছিল। লড়াইয়ের তীব্রতা যত বাড়ছিল, আকস্মিকভাবে বয়কার ডান হাঁটুর সেই পুরনো ব্যথা নতুন করে তীব্র আকার ধারণ করছিল। বয়কা ব্যথায় ক্ষণিকের জন্য থমকে যায়। তবে এই দিকে ওপরের ভিআইপি বক্সে বসে থাকা কলম্বিয়ান ফাইটার ডলার বয়কার এই দুর্বলতা গভীরভাবে লক্ষ্য করে ফেলে। এরপর এইদিকে রিংয়ের ভেতরে রক্তক্ষরণ হলেও বয়কা হার মানার পাত্র নয়। সিলভার গতির ঝড়ের মুখোমুখি হয়েও বয়কা শান্ত থাকে। সে তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিলভার লড়াইয়ের প্রতিটি মুভমেন্ট এবং টেকনিক প্যাটার্ন গভীরভাবে বুঝতে শুরু করে। বয়কা বুঝতে পারে গতি দিয়ে সিলভাকে ধরা যাবে না, তাকে ধরতে হবে তার টেকনিকের ফাঁদে ফেলে। তাই বয়কা তার খেলার কৌশল এক মুহূর্তে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে। সে ধৈর্য ধরে সিলভাকে আরও কাছে আসতে দেয় এবং সঠিক টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিলভা যখনই শেষবার এক পাওয়ারফুল স্পিনিং কিক মারতে আসে, তখনই বয়কা বাতাসে হাত বাড়িয়ে সিলভার সেই কিকটি শূন্যে আটকে ফেলে এবং শুরু করে তার চরম বিধ্বংসী পাল্টা আক্রমণ। এক পর্যায়ে সিলভাকে ধূলিসাৎ করে সেমিফাইনালে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বয়কা। বয়কার এই বিজয়ে পুরো কারাগার উল্লাসে ফেটে পড়লেও ওপরের ভিআইপি বক্সে বসে থাকা মাফিয়া ডন রোজো চিন্তায় পড়ে যায়। পঙ্গু হাঁটু নিয়ে বয়কার এই জয় দেখে তার ভয় ঢুকে যায়। পরের ম্যাচে আমেরিকান ফাইটার টার্বো যদি তার কেনা ফেভারিট কিলার ডলারকে হারিয়ে দেয়, তবে তার কোটি কোটি ডলারের বাজি ভেস্তে যাবে। এই ভয় থেকেই রেজো আর জেলের অসৎ কারাধ্যক্ষ এক জঘন্য চক্রান্ত বনে। কারাধ্যক্ষের নির্দেশে প্রহরীরা কন্টেনারের আড়ালে ডেকে নিয়ে গিয়ে রড ও বুট দিয়ে পিটিয়ে টার্বোর হাত পা তছনছ করে দেয়। এরপর কোনো চিকিৎসা ছাড়াই তাকে রক্তাক্ত সেলে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সে আর রিংয়ে নামতেই না পারে। অনুশীলন শেষে সেলের পাশ দিয়ে যাওয়ার সময় বয়কা আহত টার্বোকে দেখতে পায়। সে এক দেখাতেই বুঝে যায় ডলারের জয় সহজ করতে এই আক্রমণ করা হয়েছে। কিন্তু এত মার খাওয়ার পরও টার্বো লড়তে চাইছিল। বয়কা তাকে শক্তভাবে সান্ত্বনা দিয়ে বাস্তবতা বোঝায়, এই মুহূর্তে তোমার ফাইট নয়, চিকিৎসা প্রয়োজন। এরপর টার্বোকে শান্ত করে বয়কা প্র্যাকটিসে গেলে সেখানে হাজির হয় সে অহংকারী কলম্বিয়ান ফাইটার ডলার। ডলার তাকে বিদ্রুপ করে বলে, টয়লেট আর মেঝে পরিষ্কার করা কয়েদি কখনো আমার মতো ফাইটারের সমকক্ষ হতে পারে না। এইটা শুনে বয়কা নিজেকে শান্ত রেখে অত্যন্ত কোল্ড আইসে জবাব দেয়, আমি তোমার সমকক্ষ কিনা তা রিংয়ে নামলেই টের পাবে। এই বলে বয়কা আরো কঠোর অনুশীলনে ডুব দেয়। এদিকে আড়ালে প্রকাশ পায় জেলের ভয়ঙ্কর এক সত্য। হেরে যাওয়া ব্রাজিলিয়ান ফাইটার সিলভাকে প্রহরীরা নির্জন খাদের পাশে নিয়ে গিয়ে সোজা মাথায় গুলি করে হত্যা করে দিয়েছে। তবে এত চক্রান্তের পরও আহত টার্বো কিন্তু সেলে গোপনে লড়াইয়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। পরদিন সকালে সমস্ত বন্দীদের আবার সেই খনিতে পাথর কাটার কাজে নামানো হয়। ভারী হাতুড়ি দিয়ে পাথর ভাঙার মাঝে বয়কা টার্বোর কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুমি সামরিক বাহিনীতে ট্রেনিং পেয়েছো, তাই এই বাইরের পাহাড়ি জঙ্গলে তুমি বেঁচে থাকতে পারবে। তাই আজ তোমাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে, নয়তো এই কসাইখানার প্রহরীরা তোমাকে ফাইটের আগেই মেরে ফেলবে। কিন্তু টার্বো এতে রাজি হয় না। সে নিজেকে বোঝায় যে সে দুর্বল হলেও ডলারকে রিংয়ে গুড়িয়ে দিতে পারবে। ঠিক তখনই কাছেই পাথর কাটতে থাকা এক প্রবীণ কয়েদি তাদের দিকে চেয়ে সত্যিটা ফাঁস করে দেয়। সে বলে, তোমরা যাকে অন্য জেলে বদলি ভাবছো তা সম্পূর্ণ মিথ্যা। পরাজিত ফাইটারদের চুপচাপ নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়, যাতে টুর্নামেন্টের অবৈধ চক্রান্তের কথা বাইরের বিশ্ব জানতেই না পারে। এই ভয়ঙ্কর সত্যিটি শোনা মাত্রই টার্বোর গায়ের লোম খাড়া হয়ে যায়। সে বুঝতে পারে তার ছোট্ট মেয়ে আর স্ত্রীর কাছে জীবন্ত ফিরে যেতে হলে তাকে আজই এভাবেই এই নরক থেকে পালাতে হবে। এরপর অবস্থা বেগতি দেখে বয়কা এক মুহূর্ত দেরি করে না। সে তার ভারী হাতুড়ি তুলে তাদের পায়ের শিকল ভাঙার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিকল ভাঙতে গিয়ে উল্টো হাতের হাতুড়িটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। আর এই হাতুড়ি ভাঙার বিকট শব্দে প্রহরী সতর্ক হয়ে যায় এবং বাজারি বাঁশি বাজিয়ে পুরো খনির সমস্ত গার্ডদের সেখানে ডেকে আনে। একদম মুহূর্তের মধ্যে সকল প্রহরীরা রাইফেল তাদের দিকে তাক করে ঘিরে ফেলে। ঠিক তখনই শুরু হয় এক চরম মারামারি রক্তক্ষয়ী সংঘাত। বয়কা ও টার্বো খালি হাতে গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বয়কা তার হাতের কবজি দিয়ে প্রহরীদের মুখে ঘুষি মেরে এক গার্ডের কোমর থেকে শিকলের মূল চাবি ছিনিয়ে নেয় এবং এক সেকেন্ডের মধ্যে টার্বোর পায়ের বাঁধন খুলে দেয়। অন্যান্য কয়েদিরাও প্রহরীদের আটকে রেখে টার্বোকে পালানোর রাস্তা করে দেয়, যার ফলে টার্বো আর এক মুহূর্ত দেরি না করে জঙ্গল ঘেরা পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বন্ধুকে বাঁচানোর পরিণামে বয়কাকে সেখানে থাকা ক্ষিপ্ত প্রহরীরা রড দিয়ে নির্বিচারে পিটিয়ে অচেতন করে দেয়। দেখা যায় এর কিছুক্ষণ পর গায়ে ঠান্ডা জল ঢেলে বয়কার জ্ঞান ফেরানো হলে বয়কা দেখে সে এক স্যাঁতসেঁতে কালকটরিতে শিকলবন্দি অবস্থায় পড়ে আছে। তবে
এর কিছুক্ষণ পর বয়কার সাথে দেখা করতে সেখানে প্রবেশ করে কারাধ্যক্ষ ও মাফিয়া ডন রেজো। রেজো শয়তানি হাসি দিয়ে বলে টার্বো পালিয়ে যাওয়ার কারণে ডলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি ফাইনালে উঠে গেছে, আর এখন ফাইনাল ফাইট হবে কেবল তোর আর ডলারের মধ্যে। বয়কা বুঝে যায় প্রহরীরা তাকে কোনো মতেই রিংয়ে জেতার কোনো সুযোগই দেবে না, আর এই জন্য বয়কা তার পুরনো রাশিয়ান প্রমোটার গাগার মুখোমুখি হতে চায়। কিন্তু গাগা বয়কার সামনে এসে কোনো দ্বিধা ছাড়াই স্বীকার করে যে সে রেজোর $1,000,000 লোভে পড়ে বয়কাকে ধোঁকা দিয়েছে এবং রেজোর দলের সাথে হাত মিলিয়েছে। নিজের একমাত্র প্রমোটার ও নিজ দেশের মানুষটার এই চরম বিশ্বাসঘাতকতায় বয়কা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। অবশেষে নেমে আসে সেই বহুল প্রতীক্ষিত ফাইনালের রাত। দেখা যায় পুরো এরিয়া জুড়ে হাজার হাজার বাজিকররা ডলারের নামে বাজি ধরছিল, কারণ তারা জানতো কেমিক্যাল ড্রাগ নেওয়া ডলারের সামনে অর্ধমৃত বয়কা একেবারেই নগণ্য। এরপর রিংয়ের ঘন্টা বাজতে স্টেরয়েডের বিষাক্ত শক্তিতে উন্মাদ হয়ে থাকা ডলার বুনো পশুর মতো বয়কার ওপর চড়াও হয়। ডলারের একের পর এক হ্যাভি পাঞ্চ আর স্ট্রাইকিংয়ে বয়কা ব্যাকফুটে চলে যায়। বয়কা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও চালাক ডলার সোজা বয়কার ইনজুরি হওয়া ডান হাঁটু লক্ষ্য করে বুট দিয়ে স্ট্যাম্প করতে শুরু করে। বারবার হাঁটুতে মারাত্মক আঘাতে বয়কার আক্রমণের গতি একদম কমে আসে। দেখা যায় রক্তে রিংয়ের মেঝে লাল হয়ে যেতে থাকে, কিন্তু বয়কার ভেতরের মরণপণ আত্মবিশ্বাস তাকে কোনো মতেই থামতে দিচ্ছিল না। দেখা যায় লড়াইয়ের তীব্রতা বাড়ার সাথে সাথে দুই ফাইটারই তাদের জীবনের শেষ শক্তিটুকু নিংড়ে দেয়। এখন এক মুহূর্তের ভুল মানেই নিশ্চিত মৃত্যু। তবে প্রতিপক্ষের দুর্বলতাকে পুরোপুরি কাজে লাগিয়ে ডলার আরও বেশি নির্মম হয়ে ওঠে। সে বয়কাকে রশিতে তুলে এমন এক বিধ্বংসী ড্রপ কিক হানে যে বয়কার রিংয়ের দড়ি টপকে সোজা বাইরের পাথরের মেঝেতে আশ্রে পড়ে। সবাই ধরে নিয়েছিল বয়কার অধ্যায় এখানে হয়তোবা চিরতরে শেষ। এই জন্য রেফারি 10 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করে। কিন্তু পাথরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা বয়কার চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের সমস্ত অপমান, জেলের বাথরুমে কাটানো সেই যন্ত্রণাদায়ক রাতগুলো, আর তার হারিয়ে যাওয়া সম্মান, যা থেকে বয়কা উপলব্ধি করে আজ যদি সে হাল ছেড়ে দেয় তবে তার এতদিনের অমানসিক ত্যাগ আর সাধনা এক নিমিষে অর্থহীন হয়ে যাবে। ব্যাস, এক অলৌকিক শক্তির ছোঁয়ায় বয়কার ভেতরে নতুন এক তাণ্ডব জেগে ওঠে। সে ব্যথায় কোঁকড়ানো হাঁটুতে রিংয়ের পাশে পড়ে থাকা কাপড় শক্ত করে গামছার মতো পেঁচিয়ে বাঁধে এবং সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে ধীর পায়ে রিংয়ে ফিরে আসে। পুরো এরিয়া এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। রিংয়ে যেন আজ এক নতুন বয়কা আবির্ভূত হয়েছে, যার চোখে কোনো ভয় নেই, ক্লান্তি নেই, আছে কেবল প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার তীব্র বাসনা। এরপর বয়কা তার নিখুঁত আই কন্ট্রাক্ট ও পেশশক্তি দিয়ে ডলারের প্রতিটি স্ট্রাইক ব্লক করতে থাকে। আর তারপর শুরু হয় বয়কার সিগনেচার কাউন্টার অ্যাটাক। বয়কার এক একটা ঘুষি ও কনুই শটে ডলারের মুখের হাড় চুরমার হতে শুরু করে। এটা দেখে পুরো স্টেডিয়ামের কয়েদিরা এখন বয়কার নাম ধরে গর্জন করছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ডলার তার শেষ সর্বশক্তি দিয়ে বয়কার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সম্পূর্ণ প্রস্তুত থাকা বয়কা নিখুঁত টাইমিংয়ে সাইড ডস করে ডলারের ব্যালেন্স বিগড়ে দেয় এবং এক বিধ্বংসী কিকে ডলারকে রিংয়ের মেঝেতে আশ্রে ফেলে, যার ফলে ডলার আর মাটি থেকে উঠে দাঁড়াতেই পারেনি। এক পর্যায়ে রেফারি দৌড়ে সেখানে পৌঁছায় এবং ফাইট শেষের ঘোষণা করে, আর বয়কাকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড প্রিজন ফাইটিং চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যার শুনে সমস্ত কয়েদিরা উল্লাসে ফেটে পড়ে। আর অন্যদিকে মাফিয়া ডন রেজো আর তার কোটি কোটি টাকার বাজি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। অন্যদিকে গাগা লজ্জিত হয়ে কারাধ্যক্ষকে গালি দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে টার্বোকে মারধরের প্রতিশোধ নিতে টার্বোর ম্যানেজার পিস্তল হাতে কারাধ্যক্ষের ঘরে ঢুকে পড়ে। রাগের মাথায় সে মাফিয়া ডন রেজোকে গুলি করে হত্যা করে, কিন্তু ঠিক তখনই কারাধ্যক্ষ পেছন থেকে গুলি চালিয়ে টার্বোর ম্যানেজারকেও শেষ করে দেয়। এইদিকে ফাইনাল জেতার পর বয়কা আশা করেছিল চুক্তি অনুযায়ী সে অবশেষে জেলের নরক থেকে ফাইনালি মুক্তি পাবে, কিন্তু চতুর কারাধ্যক্ষ তার কাছে এসে জানায় তুমি টার্বোকে পালাতে সাহায্য করেছো, তাই তোমার মুক্তির চুক্তি বাতিল করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুর মতো খবর শোনার পরও বয়কা বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে একদম শান্ত থাকে, কারণ সে নিজের ভাগ্যের লিখন মেনে নিয়ে নীরবে তার শেষ যাত্রার জন্য প্রস্তুত হতে থাকে। কিছুক্ষণ পর প্রহরীরা তাকে হাত করা পরিয়ে পাহাড়ে এক নির্জন খাদের ধারে নিয়ে যায়, আর এইটা দেখে বয়কা ভালো করে জানতো এটি কোনো বদলির রাস্তা নয়, এটি তার মৃত্যুদণ্ড। কারাধ্যক্ষ যখন বয়কার মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে পাহাড়ের বাঁক ঘুরে গর্জে ওঠে এক বিশাল ট্রাকের ইঞ্জিন, আর ট্রাক থেকে নেমে আসে বয়কার সেই পুরনো বন্ধু টার্বো। টার্বো 1 সেকেন্ডের মধ্যে কারাধ্যক্ষ ও প্রহরীদের ওপর এলোপাথারি গুলি চালিয়ে তাদের খতম করে দেয় এবং বয়কাকে বাঁচিয়ে ট্রাকে তুলে নেয় এবং বয়কাকে নিয়ে পৌঁছায় অনেক দূরে এক নিরাপদ হাইওয়েতে। তবে গাড়ি থেকে নামতেই বয়কা ভেতরে বসা মানুষকে দেখে হতবাক হয়ে যায়। গাড়ির পেছনে ছিঁড়ে বসেছিল তার পুরনো রাশিয়ান প্রমোটার গাগা। গাগা তখন এক হাড়হিম করা সত্য ফাঁস করে। আসলে সবার বিরুদ্ধে গিয়ে গাগা শুরু থেকেই বয়কার মেধা ও জয়ের শক্তির ওপর অন্ধবিশ্বাস রেখেছিল, তাই সে এক বিরাট ঝুঁকি নিয়ে নিজের সমস্ত টাকা রেজোর বিপক্ষে সোজা
বয়কার জয়ের ওপর বাজি ধরেছিল, আর বয়কা চ্যাম্পিয়ন হওয়ায় গাগা শত কোটি টাকার মালিক। এরপর গাগা কৃতজ্ঞতা হিসেবে বয়কার হাতে সুটকেস ভর্তি বিপুল পরিমাণ অর্থ এবং নতুন জীবনের পাসপোর্ট তুলে দেয়, যার ফলে টাকা হাতে পেয়ে বয়কা ঘোষণা করে, আমি এখন থেকে নিজের পথ নিজেই বেছে নেব। এই বলে সে গাড়ি থেকে নেমে পড়ে। বিদায় বেলায় টার্বো ও বয়কার মধ্যে এক গভীর আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দুজনেই জানতো হয়তো কোনোদিন আর কখনো তাদের দেখা হবে না, তবুও তারা একে অপরকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে আলাদা দুটি পথে পা বাড়ায়। এরপর ফাইনালি সব অপমান, ষড়যন্ত্র, রক্তক্ষরণ আর অমানসিক পরীক্ষার পর ইউরি বয়কা অবশেষে তার হারিয়ে যাওয়া সম্মান, রাজমুকুট এবং রাজকীয় পরিচয় চিরকালের জন্য ফিরে পেয়ে যায়। আর এর সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের এই অসাধারণ মুভি রেডেম্পশন। তবে তোমার কি মনে হয়, গাগা কি আগে থেকেই বয়কাকে বিশ্বাস করেছিল, নাকি শেষ মুহূর্তে বয়কার জয়ে সে নিজের রং পাল্টে নিয়েছিল? কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।